দোলের আগেই ঝড় উঠছে রাজ্যে। হোলির রঙের মধ্যেও বিষাদ লেগে থাকবে তৃণমূলের অন্দরে, কারণ মার্চের প্রথম দিন থেকেই রাজ্যে ঝড় উঠছে, ভয়ঙ্কর ঝড়। নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার পরে যে ভোটার তালিকা প্রকাশ শুরু করে দিয়েছে, ধাপে ধাপে সেটার পুরোটা পাওয়া যাবে, কিন্তু ইতিমধ্যেই বড় ইঙ্গিত মিলেছে। ফলে রাজ্য জুড়ে একটা গোলমালের পরিবেশও তৈরি হতে পারে। রাজ্য পুলিশ এ নিয়ে ভয় পাচ্ছে, কোথাও কোথাও ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। কিন্তু তবে 1 মার্চ থেকেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। সুতরাং অপ্রীতিকর ঘটনা যদি কেউ ঘটানোর চেষ্টা করে, এবার কিন্তু ফল ভালো হবে না। কারণ এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, শুনানি পর্ব চলছে। বিচারকদের দিয়ে যাচাই প্রক্রিয়ার কাজ শেষ করতে বলেছে সুপ্রিম কোর্ট। দরকারে অন্য রাজ্যের বিচারকদের আনার কথা বলেছিল, সেটাও আনা হয়ে গেছে। রাজ্য সরকারের পক্ষে বহুমূল্য, সোনার থেকেও দামি যিনি আইনজীবী আছেন কপিল সিব্বল, তিনি সুপ্রিম কোর্টে বলেছেন যে নির্বাচন কমিশন বিচারকদের উপর প্রভাব খাটাচ্ছে। তো সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে কেমন প্রভাব খাটাচ্ছে। তাতে সিব্বল উত্তর দিয়েছেন, বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কোন নথি নেওয়া হবে, কিভাবে যাচাই করা হবে, কিভাবে সফটওয়্যারে কাজ হবে, ইত্যাদি ইত্যাদি। তখন বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা কমিশনের কাজে কমিশন প্রশিক্ষণ দেবে না তো কে দেবে? আমারও প্রশ্ন, তৃণমূল প্রশিক্ষণ দেবে নাকি বিজেপি নাকি সিপিএম? নির্বাচন কমিশনের কাজে তো কমিশন প্রশিক্ষণ দেবে। তারপর মামলাই শুনতে চায়নি, খারিজ করে দিয়েছে, এবং রাজ্যকে বলেছে কথায় কথায় এরকম অজুহাত তৈরি করার জন্য, এসআইআর প্রক্রিয়ায় বাধা দেওয়ার অজুহাত তৈরি করার জন্য আদালতে আসবেন না। এসবের মধ্যেই 1 মার্চ থেকে 10ই মার্চ রাজ্য জুড়ে আর এক ঝড় তোলার পরিকল্পনা করে ফেলেছে বিজেপি। দিল্লির সব নেতারা এখানে চলে আসছেন, সেই ঝড়ের আবহ নিয়েও হবে আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে কমিশন শেষ পর্যন্ত এসআইআর এ কি বলল, আর বিজেপির যে ঝড়ের পরিকল্পনা সেটা কেমন তা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। আপনারা জানেন এসআইআর পর্বের শুরুতেই 58 লাখ নাম বাদ গিয়েছিল। আমার না মনে পড়ছে, জানেন এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেল তো প্রায় 3 মাসের বেশি সময় ধরে হলো রাজ্যে। আমার মনে পড়ছে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যে এসআইআর হতে দেব না। হয়ে গেল। তারপরে কত কিছু, ইয়ারোদের নিয়ে এই ইয়ারোদের নিয়ে কারো উপর ব্যবস্থা নেব না, সুপ্রিম কোর্ট মামলা, নিজে কোর্টে চলে গেলেন, কিছুতে কিছু আটকানো গেল না। ভাইপো বাবু মানে আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তো বলেছিলেন এসআইআর করতে এলে কত ধানে কত চাল দেখিয়ে দেবো, বেঁধে রেখে দেবেন কেউ কাগজ দেখতে চাইলে। কত কিছু বলা হলো, দামি দামি উকিল আমাদের পয়সায় সুপ্রিম কোর্টে লড়লেন, কিন্তু এসআইআর হয়ে গেল। প্রথম যে 58 লাখ নাম বাদ গিয়েছিল তাদের অধিকাংশই মৃত, ভুয়ো, এ রাজ্যে থাকেন না, এককালে থাকতেন, পাকাপাকি ভাবে অন্য জায়গায় চলে গেছেন, তাদের নাম। এরপর শুনানি পর্ব শুরু হলো, তাতে 6 লাখ ভোটার শুনানিতেই এলেন না, মানে তাদেরও অস্তিত্ব নেই, কিংবা তারা ধরা পড়ার ভয় পেয়েছিলেন। আরো 1 লাখ যারা শুনানিতে এসেছিলেন কিন্তু তাদের নথি যে ভুয়ো সেটা ধরা পড়ে গেছে। তাহলে 58 আর 7 65 লাখ নাম আগেই বাদ গিয়েছিল। এরপর 60,06,000 যাচাই প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। তাদের ভবিষ্যৎ কি এই মুহূর্তে বলা খুব মুশকিল, কারণ দফায় দফায় তো এটা চলবে এবং প্রকাশিত হবে। ভোটের আগে আদৌ প্রকাশিত হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, যদিও কমিশনের এক কর্তার বক্তব্য মেরে কেটে এই যে 60,06,000, 60 লাখই ধরুন, তার মধ্যে 1,10,000 নাম নতুন করে যুক্ত হতে পারে। ফলে বাদ যাওয়ার যে হিসাব সেটা দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী যা আশঙ্কা করেছিলেন সেটাই। উনি 1,20,00,000 বলেছিলেন,
কিন্তু আপাতত যে হিসাব তাতে 1,15,00,000 কিছু বেশি হতে পারে, মানে 1,15,00,000 বাদ যাচ্ছেই, এরকম একটা পরিস্থিতি হয়েছে। এই যে রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে এই যে ধাক্কাটা তৃণমূল খেলো, এটা ঝড়। এই হিসেবটা ক্রমশ প্রতিদিন একটু একটু করে প্রকাশ্যে আসবে। কোন জেলায় কত বাদ গেল, কোন বিধানসভায় কত বাদ গেল, তত আতঙ্ক বাড়বে। আর রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে পরিবর্তন যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি। এবং জানেন, বিজেপি এই যে পরিবর্তন যাত্রা শুরু করছে 1 তারিখ থেকে 10ই মার্চ পর্যন্ত চলবে, সেখানে তারা তৃণমূল, কংগ্রেস, সিপিএম সহ অন্য দলের কর্মীদেরও সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। তার একটা সাংবাদিক বৈঠক হয়েছে, আমি ছিলাম সেখানে। বিস্তারিত জানানোর পর শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি তিনি বলেছেন, এটা কিন্তু পরিবর্তন যাত্রা, রাজ্যে পরিবর্তন দরকার, রাজ্যের মানুষ যে পরিত্রাণ চাইছে তার জন্য এই যাত্রা। 250টি থেকে 260টি বিধানসভা এলাকায় 5,000 কিলোমিটার পথ অতিক্রম করবে বিজেপির পরিবর্তন যাত্রা। মনে রাখতে হবে, কাশ্মীর থেকে কন্যাকুমারীর যে ডিস্টেন্স তার চেয়ে বেশি পথ, 5,000 কিলোমিটার পথ। আসলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেঁকে বেঁকে রাস্তাটা আসবে, তো তার ফলে 5,000 কিলোমিটার। এটা প্রকাশ করার সময় শ্রমিক ভট্টাচার্য বলছিলেন, এই যাত্রা শুধু বিজেপি কর্মীদের জন্য নয়, যে তৃণমূল কর্মীরা দলের খারাপ সময়ে ঘাম রক্ত ঝরিয়ে দলকে দাঁড় করিয়েও দল যখন পাকা ফলটা দিল তার অমৃত রস পানের সুযোগ পাননি, যে কংগ্রেস কর্মীরা জাতীয়তাবাদী ভাবনায় আস্থা রাখেন, সিপিএম এর যে কর্মীরা আদর্শকে বুকে রাখেন, তাদের কাছেও অনুরোধ, শ্রমিক ভট্টাচার্যের অনুরোধ, পশ্চিমবঙ্গকে বাঁচাতে আপনারাও এই যাত্রায় সামিল হন। মানে আমি না দেখছিলাম কিভাবে পরিকল্পনা করেছে। তাতে যেটা ঠিক হয়েছে, রাজ্যের শিলিগুড়ি থেকে আছে, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া আছে, 2 24 পরগনা বাদ দিয়েও মেদিনীপুর, বর্ধমান, নবদ্বীপ, এরকম মোট 9টা জায়গা থেকে বিজেপির যাত্রা বেরোবে। কেন এই যাত্রার গুরুত্ব আমি বলবো আপনাদের, তখন বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গে অনেকে বলেন এসব অন্য রাজ্যে চলে, বাংলায় চলে না। আমি আপনাদের যা বলবো সেটা শুনবেন। এই যে যাত্রা হবে, এই সময় 63খানা বড় সভা হবে, গোটা দেশ থেকে 100 জন নেতা এই যাত্রায় যোগ দিতে আসবেন। 230 জায়গায় তুলনামূলক ছোট ছোট সভা হবে। আর মোট ওই বলছিলাম না যে 280টা স্বাগত সভাও হবে, মানে রথ যেখান দিয়ে যাবে সেখানকার মানুষ স্বাগত জানাতে আসবেন, কর্মীরা থাকবেন, এরকম পরিকল্পনা হয়েছে। মোট পথ তো বলছিলাম 5,000 কিলোমিটার। বিজেপির লক্ষ্য 1 কোটি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন, মানে 1 কোটি পরিবারের সঙ্গে বরং বলা ভালো। এই যে যাত্রাটা, এটা কেন বিজেপি করছে, এটা মানুষের কাছে প্রশ্ন আসতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে এই রাজ্যে বিরোধী রাজনীতি করা খুব কঠিন। আমরা সবাই বলি বিজেপির কর্মীরা তো ঘুমিয়ে আছে, তাদের ঘুম তো ভাঙাতে হবে। এই যাত্রার পরিকল্পনা এমন করে ভেতর দিয়ে যাচ্ছে, সব কর্মীকে রাস্তায় নামতেই হবে। অমিত শাহ, নরেন্দ্র মোদী, নবীন নীতিন, মানে রাজনাথ সিং, সকলে আসছেন, দফায় দফায় সবাই আসবেন। 10 দিন ধরে রাজ্যে চলবে, দলের মধ্যে চলবে টানা। এর মধ্যে এই কর্মীদের ঘুম ভাঙানো, কর্মীদের নিয়ে আসা, এই কাজটা হবে। ভয় ভাঙবে কর্মীদের, কারণ সংঘবদ্ধভাবে চললে তখন ভয়টা কমে যায়, একা একা কর্মীরা ভয় পান। এই যে সংঘবদ্ধ যাত্রা, এটা একটা বড় উদ্দেশ্য বিজেপির। এরপর একটা ন্যারেটিভ ফ্রেমিং এর ব্যাপার থাকে, যে কি ইস্যু নিয়ে বিজেপি এবার ভোট লড়বে, সেটা মানুষের কাছে, কর্মীদের কাছে, সমর্থকদের কাছে পৌঁছতে হয়। এই রথযাত্রার সময় যে সভাগুলো হবে, তাতে জাতীয় ইস্যু, রাজ্যের ইস্যু, মানুষের কি অভাব অভিযোগ, সেগুলো শোনা এবং বলা। আবার আর একটা বিষয় আছে, যে 15 বছর তৃণমূল জমানায় কি কি ঘটলো সেগুলো মনে করিয়ে দেওয়া। আর একটা বাইপোলার কনসোলিডেশন বিজেপি চাইছে, যাতে বিরোধী ভোট কোনোভাবেই ভাগ না হয়। তৃণমূল
দুধেলগাইদের ভোট ছাড়া বাকি যে হিন্দু ভোট, সেই ভোটটা যাতে একত্রিত হয়ে বিজেপির দিকে পড়ে, যাতে অন্য দলের মধ্যে ছড়িয়ে না যায়, এই কথাটা বিজেপি এই 10 দিনের যাত্রায় রাজ্যের শহরে গ্রামে হাটে মাঠে বাটে সর্বত্র প্রচার করবে। বলবে যে বিরোধী শক্তিকে যদি আনতে হয়, পরিবর্তন যদি চাই, ভোট ভাগ হলে চলবে না, এটা বোঝাবে। আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল মোমেন্টাম, মানে এই যে রাজনীতি এমন একটা জিনিসটা, তাতে একটা প্রস্তুতি লাগে। হঠাৎ করে একটা ব্রিগেড করে ফেলা, এসব করা অনেক সহজ, কিন্তু ভোট, তার জন্য একটা কর্মীদের মধ্যে সংগঠনের মধ্যে একটা মানসিক বদল আনা খুব প্রয়োজন, যে লড়াই করতে হবে। কারণ বিজেপি অলরেডি প্রচারটা শুরু করেছে, এটাই শেষ লড়াই। কারণ এর পরে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গ থাকবে কিনা, এটাই তো প্রশ্ন। সুতরাং এই যাত্রাটার উপরে বিজেপি খুব গুরুত্ব দিচ্ছে। আমি আপনাদের বলছিলাম না যে যাত্রা কেন দরকার, আমি বলবো। অনেক সময় না বিজেপি ভারতীয় জনতা পার্টি না বলে পশ্চিমবঙ্গে কমিউনিস্টরা প্রচার করতেন ভারতীয় যাত্রা পার্টি। কারণ বিজেপি প্রচুর যাত্রা করেছে, যে দেশব্যাপী যাত্রার যে কনসেপ্ট, এই কনসেপ্ট কিন্তু বিজেপির। আমার মনে আছে ঐতিহাসিক রাম জন্মভূমি আন্দোলন, সেই আন্দোলনের সময় 1990 সালে রামরথ যাত্রা বের করেছিলেন লালকৃষ্ণ আদবানি, তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল, তখন লালু প্রসাদ সিং বিহারে গ্রেপ্তার করে নিয়েছিলেন পাটনায় ঢোকার পরেই। কিন্তু সেই যে আন্দোলনের শুরুটা হলো, সেই আন্দোলন বাড়তে 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 একটা সময় সুপ্রিম কোর্টের রায়ে 2019 সালে ঠিক হয়ে গেল অযোধ্যায় রামের মন্দির হবে। আমার সৌভাগ্য, সেই দিন যেদিন রায় ঘোষণা হয়েছিল, সেই দিন আমি অযোধ্যার মাটিতে ছিলাম। আবার যেদিন পরে নবনির্মিত মন্দিরে রামলালার মূর্তি স্থাপন হলো, তখনও চাকরি সূত্রেই খবর করতেই আমি অযোধ্যায় উপস্থিত ছিলাম। কিন্তু আসলে আমাদের আলোচনাটা হচ্ছে রথযাত্রা নিয়ে। এই যে এর আগে একটা, এরপরে 91-92 সাল, মানে 91 ডিসেম্বরে শুরু হয়েছিল, 92-তে শেষ হয় একতা যাত্রা। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন মুরলী মনোহর যোশী। রামরথ যাত্রায় আপনারা ছবিটা দেখলেন একটু আগে, সেখানেও নরেন্দ্র মোদী তখন সাধারণ কর্মী উপস্থিত ছিলেন, আর একতা যাত্রায় মুরলী মনোহর যোশীর সহকারী ছিলেন নরেন্দ্র মোদী, তখন তিনি কর্মী। সেই যাত্রা কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল, কাশ্মীরে পৌঁছেছিল, এবং কাশ্মীরে এইটা খুব উল্লেখযোগ্য বিষয়, ওই যাত্রা গিয়েই জাতীয় পতাকা উঠেছিল লাল চকে প্রথমবার। সাধারণভাবে তখন ভয় পাওয়া হতো, আজকের কাশ্মীর আর তখনকার কাশ্মীরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এরপরে 2000 সালে স্বর্ণ জয়ন্তী যাত্রা বেরোয়, স্বর্ণ জয়ন্তী যাত্রা। সেই যাত্রায় আমি যাত্রা কভার করতে কলকাতা থেকে, আর এই উড়িষ্যা থেকে বাংলায় ঢুকে কলকাতা এসেছিল। কলকাতা থেকে যাত্রা যখন যাচ্ছে, আমি সেই যাত্রার সঙ্গী হই খবর করার জন্য। আমি একদম বিহারের কিষানগঞ্জে গিয়ে ওখান থেকে আবার কলকাতায় ফিরে আসি, তারপর সেটা বিহারে ঢুকে যায়। আমি দেখেছিলাম যে আদবানি এবং সুষমা স্বরাজ, উমা ভারতী এসেছিলেন সেই সময়, তখন তপন সিকদার রাজ্যের সভাপতি বিজেপির। কি উন্মাদনা ছিল মানুষের। এর ফলটা কি হয়েছিল দেখুন। 1984 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল গোটা দেশে মাত্র 2টি আসনে। আর 1998 সাল, এই যে যাত্রা, এই যাত্রাগুলোর ফল পেয়েছিল বিজেপি। গোটা দেশে বিজেপির আসন সংখ্যা হয়েছিল 182। এরপর স্বর্ণজয়ন্তী যাত্রার পরে হয়েছে, কিন্তু এই যাত্রার মাধ্যমে মানুষের মধ্যে একতা, হিন্দু জাতীয়তাবাদকে জাগ্রত করা, এই কাজটা কিন্তু বিজেপি করেছে রথের মাধ্যমে। এরপর বিজেপি তো ক্ষমতায় এসছে, গুজরাটে বিজেপি ক্ষমতায়। গুজরাটে ক্ষমতায় থাকার পর, যে কোনো সরকার ক্ষমতায় থাকলে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়। 2022 সালে ঠিক একইভাবে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছিল গুজরাটে। তখন গুজরাট গৌরব যাত্রা বের করেছিল বিজেপি। সেই যে
এর আগে 2017-তে বিজেপি যাত্রা করেছে, তখন তো ক্ষমতায় আসার, কিন্তু 2022-এর যে যাত্রা, সেই যাত্রার গুরুত্ব অনেক বেশি ছিল। 10 দিন ধরে 5700 কিলোমিটারের সেই যাত্রার ফল কি হয়েছিল জানেন? ভোটে একটা বিপুল পরিবর্তন। বিজেপি গুজরাটে 99 আসন থেকে বদলে চলে গিয়েছিল 156 আসনে। ভোট শেয়ার 49% থেকে বেড়ে 52.5%। এরপর বিজেপি আরো দুটো যাত্রা করে গুজরাটে, একটা না গুজরাট, এরপর মধ্যপ্রদেশেও যাত্রা করেছিল। সেটার একটা যাত্রা ছিল বিকাশ যাত্রা, আর একটা ছিল জন আশীর্বাদ যাত্রা। এই যে বিকাশ যাত্রা, এটা 2023 সালে, তখন বিধানসভা নির্বাচন, তখনও বিজেপির বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। এই সময় বিজেপি একটি যাত্রা বের করে এবং তারপরে তারপর আবার একটা করে জন আশীর্বাদ যাত্রা। কিন্তু আমার যেটা বলার সেটা হচ্ছে, এই যাত্রার ফলে মধ্যপ্রদেশে বিজেপির আসন সংখ্যা 109 থেকে বেড়ে 163 হয়েছিল। সুতরাং পশ্চিমবঙ্গে এই যাত্রা নিয়ে তৃণমূলের ভয়ের কারণ আছে, কারণ বিজেপি বারবার প্রমাণ করেছে। ছত্তিশগড়েও পরিবর্তন যাত্রা হয়েছিল, এ রাজ্যে যেমন হচ্ছে। ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের আগে, মানে 2018 সালে যে পরিবর্তন যাত্রা হয়, তারপরে ছত্তিশগড় দখল করে বিজেপি। আসন সংখ্যা 15 ছিল, সেখান থেকে বেড়ে 54 হয়। ভোট শেয়ার 33% থেকে বেড়ে 46.3%। রাজস্থানে পরিবর্তন সংকল্প যাত্রা নাম দিয়ে বিজেপি করেছিল 2018 নির্বাচনের আগে। ফল কি হয়েছিল? তার আগের নির্বাচনে বিজেপি পেয়েছিল 73 আসন, আর 2018 সালের যাত্রার পর বিজেপির আসন সংখ্যা বেড়ে হয় 115। ভোট শতাংশ 39.5 থেকে বেড়ে হয়ে যায় 41.6%। এটা হচ্ছে বিজেপির রথযাত্রার, আমি কতগুলো জাস্ট উদাহরণ দিলাম, তার ইম্প্যাক্ট বললাম। এবারে আপনারা ভাবুন যে পশ্চিমবঙ্গের কথা, পশ্চিমবঙ্গে কি যাত্রা সফল হয়? অনেকে বলছেন গত বছরেও তো বিজেপি ক্ষমতায় আসবে, 200 পার করবে বলেছিল, তার জন্য যাত্রা করেছিল, কি লাভ হয়েছিল? দেখুন, গতবার বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু 2 থেকে 77-এ পৌঁছেছিল। 75টা আসন এক লাফে বাড়ানো, একমাত্র বিরোধী দল হয়ে থাকা, আইএসএফ এর একটি আসন ছাড়া আর কোথাও কোনো বিরোধী ছিল না। তৃণমূল দারুণ ফল করেছে, কিন্তু বিজেপির ফলটা একবার ভাবুন, 2 থেকে 77। সুতরাং এই যে রথযাত্রার কর্মসূচি বিজেপি নিয়েছে এবং তা ঘিরে যে আগামী 10 দিন ধরে ঝড় উঠবে, সেই ঝড় সামাল দেওয়া মুশকিল। এবং আমার কাছে খবর যেটা, এই ঝড় শেষ হবে ব্রিগেডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং সেদিন তিনি বুঝিয়ে দেবেন বাঙালির মনের মধ্যে বামেদের ঢুকিয়ে দেওয়া ন্যারেটিভ। ইদানিং তৃণমূলও যে ন্যারেটিভ ঢুকিয়ে সুবিধা পেতে চাইছে যে দিদির সাথে মোদির সেটিং আছে, সেই সেটিং তত্ত্ব সেদিন তিনি ভেঙে বুঝিয়ে দেবেন ব্রিগেডের জনসভায়। ততদিনে রাজ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, ততদিনে জানা যাবে যে 1,15,00,000 নাকি 1,20,00,000 নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। এমনিতেই এই ভুয়ো ভোটার জানিয়ে আইপ্যাকের সাহায্য এবং তৃণমূলের যে বাহিনী, তাদের ব্যবহার করে বছরের পর বছর ভোটে যা খুশি হয়েছে, সেটা তো এবার হবে না। সুতরাং এই অঙ্ক বলে দিচ্ছে, এই যে হিসাব সামনে এসে গেল, প্রকাশ্যে এসে গেল, তা কিন্তু বড় ঝড়ের পূর্বাভাস। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।